নজরুল বলেছেন আমি গানের স্বাধীনতা দিতে চাই। কতটা স্বাধীনতা আমরা নেব? ততটুকু স্বাধীনতাই গানের মধ্যে আমার মতে নেওয়া উচিত, যেই স্বাধীনতাটুকু নিলে নজরুল হারিয়ে যাবে না। সুধী দর্শক, সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, প্রশিক্ষক এবং আমাদের নজরুল গবেষক, আমাদের সকলের প্রিয় প্রিয়াঙ্কা গোপ। কেমন আছেন প্রিয়াঙ্কা? খুব ভালো আছে। এই যে অনেকগুলো পরিচয় দিলাম, এর মধ্যে কোন পরিচয়টা শুনতে ভালো লাগে? সঙ্গীত শিল্পী পরিচয় সব থেকে ভালো লাগে। গবেষক আমি একেবারেই নই। আমি শুধু এটুকু জানি যে আমি কাজী নজরুল ইসলামকে অনেক অনেক বেশি ভালোবাসি, তাকে ধারণ করার চেষ্টা করি, তাকে বোঝার চেষ্টা করি। ওই যে ধারণ করার চেষ্টা করেন, সেখানেই গবেষণার উপাত্ত লুকিয়ে আছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জি, সেখানে তো কিছু গবেষণার কাজ থাকতেই হয়। আচ্ছা, নজরুলের প্রতি এই যে অনুরাগ, নজরুল যদি বেঁচে থাকতেন এখন এই সময় কি হতো? সেটা নজরুল আসলে কিন্তু কখনো ভাবেনি, জানেন, এখন বললেন সেটাই তো, এটা কখনো ভাবা হয়নি যে এই সময় থাকলে আসলে কি, উনি বোধহয় পাগল হয়ে যেতেন আসলে। এত নারীর ভালোবাসা। কারণ আমি যার কাছেই শুনি অনেক সুন্দরী নজরুল সঙ্গীত শিল্পী, বললাম আপনি কার সঙ্গে প্রেম করেন, কার প্রেমে পড়েছেন? বলে আমি নজরুলের প্রেমে পড়েছি। তাই নজরুলের কি দশা যে হতো, সংসার তো আর করা হতো। হয়তো এই এবং আমার তখন ধারণা যে যে গান আপনি করেন, নজরুলের গান, নজরুল শুনে বিমোহিত হতো এবং সে অবশ্যই প্রেমে পড়তো। সেটা হলে তো ভীষণই সৌভাগ্যের হতো, কারণ উনি যে আসলে কি আমাদের কাছে, এটা বলে বোঝানো খুব মুশকিল। মানে আমরা তো পুরুষ, কিন্তু আমরা নজরুলের সৃষ্টির প্রতি এত সম্পৃক্ততা বোধ করি, নিজেদের আত্মজীবন, সামাজিক জীবন সবকিছু মিলিয়ে নজরুল যখন প্রেমের কথা বলেন, নিজের প্রেমকেই তখন মনে হয়। যখন সমাজের কথা বলেন, মনে হয় সমাজের আমি একটা অংশ, আমার কথাই তিনি বলছেন, তাই আর না? মানুষ কবির প্রেমে তো অহরহই পড়ে, আর সেই কবি যদি কাজী নজরুল ইসলামের মতো দুর্দান্ত হয় সত্যি। আচ্ছা, কোন গানটা প্রথম করেছিলেন নজরুলের? নজরুলের কোন গানটা? ছোটবেলায় তো প্রজাপতিটাই আসলে ওইটা দিয়ে শুরু করব। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। কি অসাধারণ গান! দারুণ দারুণ গান। মানে তার শিশুতোষ রচনাগুলো, তার ছড়া, তার কবিতা, তার বাচ্চাদের জন্য নাটিকা, গান, মানে অসাধারণ অসাধারণ। লিচু চোর, মানে এটা একটা কি যে দুর্দান্ত। আমরা ছোটবেলায় লিচু চুরি করতাম, থেকে ধরাও খেয়েছি। তখন নজরুলের ছড়া যখন পড়লাম, তখন বললো তো আমরা তো এই লোকই তো আমরা, তাই না? একেবারেই। নজরুলের ক্লাসিক্যাল গানগুলো খুব ভালো করে করেন, শুনতে আমাদের ভালো লাগে। তো নজরুলের গান করলে অন্যান্য গান গাইতে আর সুবিধা হয় নাকি? অন্যান্য গান গাইতে সুবিধা হয় কিনা সেটা জানি না। নজরুলের গানের মধ্যে এমন এক মাধুর্য আছে, এমন জাদু আছে। হ্যাঁ, এই জাদুটা ভিন্ন ধরনের। একবার ঠিক শাস্ত্রীয় সঙ্গীতের মতে, ক্লাসিক্যালের মধ্যে আপনি যখন একবার রসে ডুবে যাবেন, সেখান থেকে বের হওয়া যেমন খুব মুশকিল, ঠিক তেমনভাবে আমার কাছে নজরুলের গান মনে হয় যে নজরুল সঙ্গীতে এমন কিছু ব্যাপার আছে, সেটা শুধু শাস্ত্রীয় ঘরানার বা শাস্ত্রীয় আঙ্গিকের গানগুলো নয়, তার নিপাট আধুনিক গান, সহজ সরল লোকসুরের গানের মধ্যে এমন একটা মাদকতা আছে, এমন একটা দোলা আছে, সেখান থেকে বের হয়ে আসাটা খুব মুশকিল। ওই যে ফরমাইশি করেছিলেন যে একটা ইসলামী গান লিখে দেন, হ্যাঁ, তো ওই যে নামাজ পড়ো ভাই, একটা গান আব্বাসউদ্দিন সাহেব বললেন লিখে দিলেন। এবং সবচেয়ে যে অসাধারণ গানটি, এই যে রমজানের সময়, রমজানের রোজ রাত শেষ হলো খুশির ঈদ, এর চেয়ে তো অসাধারণ। সামনে হয়তো রমজান আসছে, ঈদের আনন্দ অসম্পূর্ণ লাগে। পূজার গান লিখলেন শ্যামা মায়ের চরণ তলে,
আপনি যখন গান করেন নজরুলের মনে হয় খুব স্বাচ্ছন্দ্যে গাইছেন। হ্যাঁ। যদিও গান নজরুলের গান করা সবাই বলে খুব কঠিন কঠিন, আপনি গাইলে আর কঠিন মনে হয় না। আপনার সবচেয়ে প্রিয় গান নজরুলের, যখন আপনি কষ্ট পান, দুঃখে থাকেন, বিরহে থাকেন, কিংবা ধরুন প্রিয়জন আপনাকে আঘাত করেছে, তখন নজরুলের কোন গানটা গাইতে ইচ্ছে করে? কেন কাঁদে পরাণ কি বেদনায় কারে করি, কেন কাঁদে পরাণ কি বেদনায় কারে কহি, সদা কাপে ভীরু হিয়া, সদা কাপে ভীরু হিয়া, রহি রহি কেন কাঁদে পরাণ কি বেদনায় কারে কহি। তখন আসলে কাউকে বলা যায় না, বোঝানো যাবে এই না। গানটার শেষের দিকে একটা জায়গা আছে, 27 তারার সতীন সাথে। তা আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, প্রিয়াঙ্কা 27 তারাটা কি, আবার তার সতীন বলতে কি বোঝাচ্ছে? আমি অনেকদিন থেকে গানটি গাইছি, আমি নিজেও আসলে এটা নিয়ে তখন ভাবিনি। প্রশ্ন করার পরে মনে হলো সত্যি তো এটি কি, আমি একটু ঘাটাঘাটি করে দেখি। তো মানে মনে হলো যে আমরা এর মধ্য দিয়ে আছি, গাইছি, গানটা নিয়ে কথা বলছি, কিন্তু এইটা কখনো আলাদা করে ভাবিনি। অথচ এই 27 তারার সতীন মানে চাঁদের স্ত্রী বলে তো, তো তার সতীন ভাবছে প্রেয়সী নিজেকে। আর আমি তো গাইছি কেন কাঁদে পরাণ কি বেদনায় কারে কহে। তো চাঁদের প্রতি আমার মমত্ববোধ, তার প্রতি ভালো লাগা। চাঁদেরও তো স্ত্রী রয়েছে, সেই চাঁদের স্ত্রী মানে সেটা পৌরাণিক গল্প আছে, তো সেই স্ত্রীকে আমি আবার আমার সতীন ভাবছি। এর কি কি মজার, মানে কি করে যে লেখেন। মানে এবং ধরুন তার বিদ্রোহী কবিতার কথাই, মাত্র 20-21 বছর বয়সে এরকম একটি কবিতা লেখা বাংলা ভাষার টোনকে বদলে দিয়েছে, তাই না? নতুন টিউন তৈরি করলো এবং অসংখ্য অনুকারক তৈরি করলো। যারা জন্মে কবি হতে চেয়েছিল তারা সবাই বিদ্রোহের মতো কবিতা লিখতে চেয়েছে। স্টিল নাও এখনো কবিতা চেষ্টা করে একটা বিদ্রোহের মতো লেখার, এখনো অনেকে চেষ্টা করে নজরুলের মতো গজল লিখতে, এখনো অনেকে চেষ্টা করে নজরুলের মতো একটা ছড়া লিখতে, লিচু চোরের মতো, যে হয়তো হয়ে ওঠে না। এবং রবীন্দ্রনাথ নজরুলকে খুব পছন্দ করতেন। তার খেয়াপাড়ের তরুণী কবিতা পড়ে মহিতলাল মজুমদার তো আপ্লুত হয়েছিলেন, লিখেছিলেন এরকম একটা বাঙালি মুসলমান অসাধারণ একটা কবিতা লিখেছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুলকে কতটা পড়ানো হয়? পড়ানো হয় কি? নজরুলকে পড়ানো হয় সঙ্গীত বিভাগে, আমরা নজরুলের আলাদা বিভাগ আছে, সেখানে আমরা নজরুলকে পড়াই, তার গান শেখাই, তার সাহিত্য পড়াই। কিন্তু সঙ্গীতের এতগুলো ধারা, সেই অনুযায়ী আসলে আপনি যেটা বলছিলেন যে সেটা যথেষ্ট নয়। তাকে ধারণ করতে গেলে, তাকে বুঝতে গেলে, তাকে জানতে হলে সেই পরিসরটা আরও বড় হওয়া প্রয়োজন। সম্প্রতি আমাদের সঙ্গীত বিভাগ থেকে আমরা বাৎসরিক সঙ্গীত উৎসব করি, তো এবারের বিষয় আমরা কাজী নজরুল ইসলাম রেখেছিলাম। কাজী নজরুল ইসলামের কবিতা, গান, তার মানে সাংগীতিক জীবনটাকে আমরা তুলে এনেছি। একটা 9 ঘন্টার টানা অনুষ্ঠান করেছি আমরা। তো তখন এইটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা পুরো টিম বুঝতে পেরেছি যে নজরুলকে নিয়ে আসলে যতটুকু কাজ করা প্রয়োজন সেটি হচ্ছে না, সেটি করা খুবই দরকার। শুধু সিলেবাসে কতটা আছে নজরুল? সিলেবাসে আছে অনেকটা। ওই যে বললাম যে একটা স্ট্রিম, আমাদের তো মোট 5টা স্ট্রিম, তার মধ্যে নজরুল সঙ্গীত একটি আলাদা স্ট্রিম। তো সেখানে গানেরই এত ভ্যারিয়েশন, আমরা ততটুকু শেখাতে শেখাতে আমাদের সময়টা শেষ হয়ে যায়। তার সাহিত্য, তার কবিতা নিয়ে আমরা সেই মনোযোগটা দিতে পারি না, যেটা হয়তো বা সাহিত্যের যে বিষয়গুলো আছে সেখানে তাকে নিয়ে আসা উচিত, তাকে পড়ানো উচিত। একজন শিল্পীরও তো নজরুল জীবনটা জানতে হবে। হ্যাঁ, জানতে হবে না? নিশ্চয়ই। তার শানে নজরুল কি সেটা জানতে হবে, না জানলে তো নজরুলকে ঠিকমতো আপনি গাইতেও পারবেন না।
আপনি যখন আনন্দে থাকেন তখন নজরুলের কোন গানটা মনে পড়ে? আনন্দে থাকলে নজরুলের গান সব আমার কেন জানি শুধু ওই যে আত্ম উপলব্ধির গানগুলো বেশি মনে পড়ে। আনন্দ বেদনা বলে না, আমার আপনার যে আপন যে জন গানটি, জিতারে মানে যখনই ভালো লাগে একটা সময় উদযাপন করি বা একাকী বসে আছি, ভালো লাগার অনুভূতি তৈরি হচ্ছে, এটা এই গানটা তখন ভেতরে গুনগুন করতে ইচ্ছে করে আর কি। আমি আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারি পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। নজরুলকে নিয়ে তো আরো অনেক কাজ করার বাকি আছে এবং করতে হবে, তার বাধা কোথায়, কিংবা নজরুল অন্বেষণের পথে আমরা কিভাবে হাঁটতে পারি, বিশ্বের বুকে নজরুলকে কিভাবে, নজরুলের গান, তার লেখা তুলে ধরতে পারি, সব বিষয় নিয়ে আলোচনা করবো ফিরে এসে। শুধু দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা গোপ। আমরা যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা গোপ। প্রিয়াঙ্কা, অনেক কথা বাকি, আসলে বাকি হচ্ছে যে নজরুলের গান, নজরুল বলেছিলেন আমি গানের স্বাধীনতা দিতে চাই। কতটা স্বাধীনতা আমরা নেব? ততটুকু স্বাধীনতাই গানের মধ্যে আমার মতে নেওয়া উচিত, যেই স্বাধীনতাটুকু নিলে নজরুল হারিয়ে যাবে না। এক অসাধারণ নজরুলের, আপনি গায়কের ক্ষেত্রে কিছু স্বাধীনতা নিতে পারেন, নিশ্চয়ই সেইটুকু উনি দিয়েই গেছেন, বলেই গেছেন, এবং তার গানের ধরন, তার সাজানো আঙ্গিকটা সেটা আলাদা করে বলেও দিতে হয় না, এই স্বাধীনতাটুকু উনি তুমি দিয়েছেন। এইটুকু নাও। হ্যাঁ, তো তার ততটুকুর মধ্যে থেকে আমার গায়কিটা আমি এক্সপ্রেস করলাম, আমার ভাবনাটা আমি প্রকাশ করলাম। তিনি যেই সুরটা দিয়ে গেছেন, কাঠামোটা, এবং সেই সুরের পুরো সুরটাই যদি আমি বদলে দিই, হ্যাঁ, লেখা আছে রাগ বেহাগ, লেখা আছে রাগ বেহাগ, আমি বাগেশ্রীতে গানটা গাইছি, না তাহলে তো হবে না, সেটা তো হলো না, এটা তো নজরুলকে সম্মান করা হবে না। একদমই। আমরা নজরুলকে যেভাবে এখন পাচ্ছি, ধরেন যে এর পরবর্তী প্রজন্ম যখন আরো ধরুন 10-20 বছর পরে নজরুলের গান, তারা কি এই প্যাটার্নে গাইতে চাইবে? আপনার কি মনে হয়, নাকি তারা বদলে দিতে চাইবে, তাদের মতো করে গাইবে? এখনো কি বদলাচ্ছে না? তার জীবদ্দশায় অনেক কিছু। এই যে আর রহমান তার একটা গান বদলে দিতে চেয়েছিলেন, পারেননি, কিন্তু এটা সম্ভবই না কোনোভাবে। কারার ওই লৌহ কপটের মতো গান, সে আপনি যতই সত্য বিক্রি করে দেন বা যেটাই করেন না কেন, এই গান যেভাবে বাঙালির হৃদয়ে গেথে আছে, যেই সুরটা এস্টাবলিশড, সেটা আপনি না, এটা রহমান তো অনেক ভালো ভালো সুর করেছে, কিন্তু নজরুলের গানের সুর করতে গিয়ে সে ব্যর্থ হয়েছে। না, এটা পসিবলই না কোনোভাবে, তাই না? কোনোভাবে এটা সম্ভব না কি, মানে নজরুলের গান ওইভাবে তার সুরে এটা নজরুল হবে না, কেউই পারবে না। ভাষাটাও ম্যাটার করে তো, আমি কি ভাবনা থেকে গানটা আমি লিখেছি। গান শুধু সুর নয়, সুর ছাড়াও সঙ্গীত হয়, সেটা ছন্দ। কারো আপনি পাঠ করেন না, কারোর লৌহ কপাট, এই যে এত সুন্দর রিসাইটেশন, এটা বাংলা ভাষা ছাড়া এটা সাংগীতিক একটা মানে সুর মাধুর্য আছে, ধ্বনি আছে, যে আমরা যখন ওর গানগুলো পাঠ করি, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, এই যে আমি পড়ছি, এর মধ্যে যে দোলা, এর মধ্যে একটা সাংগীতিক মানে একটা ঝংকার আছে, তাই না?
এই ঝংকারটা আমাদের পৌঁছে দিতে হবে শ্রোতাদের কাছে। কারণ আপনি যখন একক কোনো পারকাশন প্লে করছেন বা গ্রুপ পারকাশন প্লে করছেন, সেটা মিউজিক হচ্ছে না, সেটা মিউজিক হচ্ছে তো দেয়ার ইজ অনলি রিদম। সুর তো চারিপাশেই আমাদের আছে, সুরের খেলা আলাদা জিনিস আছে, ছন্দের খেলা আরেকটা, সঙ্গীতের আরেকটা পার্ট ছন্দের খেলা, দ্যাটস অলসো দ্য মিউজিক। তো এই যে দুইয়ের একটা মেলবন্ধন ঘটেছে, এইটা আমি আরেকজন এসে নতুন করে মেলবন্ধন কি করে ঘটাবো? সেটা তো সম্ভব না। আপনি নজরুলকে নিয়ে কিছু লেখালেখি করেন? খুব কম। ওই যে বললাম, সাহস হয় না, আমি শুধু মুগ্ধই হয়ে যাচ্ছি। আমার বোধহয় এই জীবনটা মুগ্ধ হতে হতেই চলে যাবে। মুগ্ধতার ভেতরে, মুগ্ধতার ভেতরে, হ্যাঁ। আমরা মুগ্ধ হই প্রিয়াঙ্কা দরদ্দি নজরুলের গান করে, বাস ওইটুকুই চেষ্টা থাকবে আর কি। তারপর বাকি লেখালেখি। আচ্ছা, অনেকক্ষণ গান শুনছি না, নজরুলের গজলাঙ্গের কোনো গান কি গাইতে পারবেন? গাজলাঙ্গা, হ্যাঁ শুনি। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনে আজি দোল, আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলুল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনে আজি দোল, আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলুল। কি দুর্দান্ত! আমরা যত গানই শুনি, রবীন্দ্রনাথের গান শুনলে, নজরুলের গান শুনলে বিমোহিত হয়ে থাকি না? নজরুলের গানের মধ্যে কোথায় যেন আমরা নিজেদেরকে খুঁজে পাই। সে যখন পল্লী গান করে, নজরুল যখন পদ্মার ঢেউরে করে, তারপরে ওই যে কুচবরণ কন্যা একটা গান আছে না, মেঘবরণ কেশ, ওইটা শুনলেও আমার খুব ভালো লাগে। আমাকে নদীর নাম সেটা খুব ভালো লাগে। নদীর নাম সে অঞ্জনা, হ্যাঁ শুনি না এটা একটু। নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা সই, আখি সে তো আমি যাব না আর অঞ্জনাতে, জলে নিতে সখিল, আখি কিছুই রবে না বাকি। দূরে খঞ্জনা পাখি নাচতেছে এখানে। নজরুল যে সমাজ চেয়েছিলেন, যে একটা ইনক্লুসিভ সোসাইটি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ভিল, গারো, সবাই সবার জায়গা থেকে মত প্রকাশ করবে, তার সংস্কৃতির চর্চা করবে, তার ভাষার চর্চা করবে, এবং সবাই মিলে একটা সুন্দর একটা বাগানের মতো, একটা বাগানে অনেক ফুল থাকে, গোলাপ, গাঁদা, টগর, বেলি, জুঁই, হাসনায়না, সেরকম বাংলাদেশটাও এরকম হবে। সেই বৈচিত্র্যময়, সৌন্দর্যময়, সুগন্ধময় সেই বাংলাদেশকে তিনি চেয়েছিলেন। এখন যে সংস্কার হচ্ছে, সে সংস্কারের মধ্যে সেই কথাগুলো আছে, কিন্তু আমরা জানি যে উগ্রতা, যে কোনো দিকে উগ্রতা আমাদের এগুলোকে বিনষ্ট করছে, আমাদের শান্তি নষ্ট করছে। নজরুল আমাদের কতটা শান্তি ফিরিয়ে আনতে পারে বলে আপনি মনে করেন? নজরুল অনেক বড় ভূমিকা রাখতে পারে এই ক্ষেত্রে। আপনি মানুষকে যখন আমরা কোনো কিছু সহজভাবে বোঝাতে যাই বা শেখাতে যাই, তখন এক্সাম্পলটা অনেক বড় কাজে দেয়। আপনি বই পুস্তকে কী লেখা আছে সেটা বলে বলে মুখস্থ করানো, বুলির আওড়ানোর মতো যতটা না আপনার মাথায় ঢুকবে, যখন আপনি তার সঙ্গে একটু সুর প্রয়োগ করে, একটু ছন্দ প্রয়োগ করে কোনো এক্সাম্পল নিয়ে আসবেন, মানুষ সেটা দ্রুত তার ভেতরে ঢোকে, তারা বোঝে। তো নজরুলের এত চমৎকার সব সৃষ্টি, কবিতা, গান, এইগুলোর মধ্যেই তো সব কিছু নেই। উনি যা বলতে চেয়েছেন সব তো গানের মধ্যে আছে, সব তো কবিতার মধ্যে আছে। আলাদা করে লিখে গেছেন বা কী করে গেছেন, বলে গেছেন, সেটা থেকে এটা অনেক বেশি কার্যকরী এবং স্পষ্টতই বলে গেছেন। আপনি তো অনেক বড় বড় অনুষ্ঠানে যান, নজরুলের গান করলে কি প্রতিক্রিয়া হয় মানুষের? কি প্রতিক্রিয়া হয়? তারা সবাই ভালোই বলেন, তাদের কাছে ভালো লাগে শুনতে আমার কণ্ঠে নজরুল। তরুণ প্রজন্ম যারা, তারা কি নেয় নজরুলকে ওইভাবে? খুব ভালোভাবে নেয়, খুব ভালোভাবে নেয়, ভালোভাবে। ও গান শিখতে চায়, নজরুলের গান শিখতে চায়, তারা বুঝতে চায়, তারা বসে শুনতে চায়। এবং আমি আমার কথা বলতে পারি,
অনেকেই বলেন এক ভিন্নভাবে নজরুলকে আমরা পাই মনে হয়। কেন পাই, আপনি কি মানে গানটা গাওয়ার সময় কি ভাবেন? আপনিও বলছিলেন যেটা ভাবনা একটাই, যে আমি ভীষণভাবে খোঁজার চেষ্টা করি, ভাবারও চেষ্টা করি যে এটার মধ্যে কি ভাবনা ছিল, এটা কিভাবে সম্ভব। এই যে মেলবন্ধনগুলো, এই যে কথাগুলো নিয়ে আসা, ভাবনাগুলো, হুট করে পৌরাণিকে চলে গেলাম, হুট করে আমি বর্তমানে চলে এলাম, এই যে মেলবন্ধন ঘটানো, পুরুষ হয়ে নিজেকে নারী রূপে কল্পনা করে ভালোবাসার কথা বলা। যখন গাই তখন ওই প্রত্যেকটা লাইন একটু ভাবার চেষ্টা করি, এবং সেটা আগে খুব কম হতো, আগে শুধু সুরটা ভাবতাম। এখন গানের বাণীর মর্মার্থটা, হ্যাঁ, বয়স বাড়ছে তো ওই যে বলে না ম্যাচিউরিটি, তো এই হয়তো আস্তে আস্তে সেই ম্যাচিউরিটি ছিল। আমার ওস্তাদ, আমার শুরুর ওস্তাদ আনন্দ চক্রবর্তী, টাঙ্গাইলে, তার কাছে আমি শিখি প্রথমে একদম প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা। এরপরে আরও অনেকের কাছে শিখেছি, তার মধ্যে আমার গুরু ডক্টর অসিত রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। এরপরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সেখানে আমার গুরু পণ্ডিত অরুণ ভাদুরী, পণ্ডিত উর্মি দাশগুপ্ত। আপনার প্রিয় নজরুল সঙ্গীত শিল্পী কে? নীলুফার ইয়াসমিন আপা খুব ভালো মানুষ ছিলেন, আমারও খুব আদর করতো। আমার সাথে একবার দেখা হয়েছে ওনার, কেবল একবার, তাও সেটা একটা কম্পিটিশনে। তখন ওই যে আদি সুরগুলো মাত্র সংগ্রহ করা শুরু হচ্ছে। এত সহজ সরল মানুষ ছিল, এত সাধারণভাবে চলতো নীলুফার ইয়াসমিন, এবং নজরুলের প্রকৃত একজন শিল্পী ছিলেন তিনি। এবং না কি যেন একটা আছে ওনার গায়কির মধ্যে, এত দরদ দিয়ে একটা আমি একটু অন্য জগতে চলে যাই ওনার গানগুলো শুনলে। ওই জন্য আমি এক বাক্যে বললাম, কারণ আমি খুব শুনি ওনাকে, আমার খুব ভালো লাগে ওনার প্রক্ষেপণ, স্বর প্রক্ষেপণ, উচ্চারণ, এবং সেটার সঙ্গে মেল্ট হয়ে যাওয়া, নিজেকে মিশিয়ে দেওয়া। মনে পড়ে আছে কোন জন্মে, শুনে চোখের জল ধরে রাখা যায় না, যে এত কি করে এত সুন্দর করে গাইতে পারে। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে, বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায়ে রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে। আমরাও সবসময় ভাবি যে নজরুল আমাদেরকে মনে পড়ে, তার গান মনে পড়ে, কবিতা মনে পড়ে। এই যে মনে পড়ানোর শক্তি নজরুল অর্জন করেছিলেন, এবং তিনি বারবার বলছিলেন, বুঝবে সেদিন বুঝবে যেদিন আমি থাকবো না। তিনি নেই, আমরা আসলে বুঝতে পারছি যে সে নেই আমাদের মধ্যে, বুঝিয়ে দিয়ে গেছেন। বিশেষ করে যেসব সুন্দরী মেয়েরা নজরুলের গান করে, তারা খুব ভালো করে বোঝে নজরুল কি ছিল। এবং এই সংবেদন তৈরি করবার ক্ষমতা পৃথিবীতে খুব কম কবির থাকে। আপনার বাবা মা কি আপনার এই গানের সাফল্য দেখেছিলেন? আমার বাবা মা আছেন, এখন আমার সঙ্গেই আছেন। গান ভালোবাসে ভীষণ। আপনার কর্তা? আমার কর্তাও খুব। আর আপনার ছেলেটা একটু দুষ্ট, এখন কি গানটা? হ্যাঁ, তার একটু তালযন্ত্রের প্রতি আগ্রহ, গান আছে। করতে বসলে সে একটু তবলা টবলা নিয়ে বসে আর কি, এই তো। আপনার পরিবারের সবাই নজরুল পছন্দ করে, আপনি করেন, নিশ্চয়ই আপনার আগামী প্রজন্ম যারা, তারাও করবে। এই যে নজরুলময় জীবন, সেটি শুনে আমার খুব ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, সারা জীবন ধরে নজরুলের গান করবেন এই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প আয়োজনে ছিলেন প্রিয়াঙ্কা গোপ। প্রিয়াঙ্কা গোপ নজরুল প্রেমী একজন মানুষ, নজরুলের গানেই ডুবে থাকেন সারাক্ষণ, আর শেখাতে চেষ্টা করেন নজরুলের মাহাত্ম্য, নজরুলের দ্রোহ, নজরুলের প্রেম বিরহ। এই নিয়েই তো আমাদের জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।